আজকে যে ঘটনাটি নিয়ে আলোচনা করব সেটি আমাদের ভারতীয়দের কাছে যথেষ্ট দুঃখজনক। জানি না কি ঘটতে চলেছে। আগামী 16 তারিখ মানে আগামীকাল কি ঘটতে চলেছে এখনই বলতে পারছি না। তবে খুব সম্ভবত সেই মালয়ালি কন্যা যার নাম নিমিষা প্রিয়া, তাকে আমরা আমাদের মাঝখান থেকে হারাতে চলেছি। ঘটনা যা হয়েছিল সেটা আমি একে একে বলবো, এবং কেন প্রথমে বলে নেব যে ভারত সরকার কেন তাকে কোনো সাহায্য এই মুহূর্তে আর করতে পারছে না। তারা তাদের যা করার ছিল যথেষ্ট করেছে। আপনারা ঠিকই ধরেছেন, কেরালার সেই নার্স, যে মালয়ালি নার্স যার নাম নিমিষা প্রিয়া, যে কিনা গত 2008 সালে ইয়েমেন চলে গিয়েছিল এবং সে নার্সের চাকরি নিয়েই চলে গিয়েছিল, যেরকম আরও বহু মহিলা কেরালা থেকে, বহু মহিলা নার্স বা ছেলেরাও যারা নার্সের কাজ করেন এবং ডক্টররাও চাকরি পান, তারা বিদেশে যান ডেফিনেটলি দুটো বেশি পয়সা উপার্জনের আশায়। এই নিমিষা প্রিয়ার কথাটা বলে নিই। সে যখন 2008 সালে ইয়েমেনে যায়, সেখানের একটি সরকারি হসপিটালে নার্সের চাকরি পেয়ে, তখন কিন্তু তার বাবা মা অন্যের বাড়িতে ডোমেস্টিক হেল্পের কাজ করতেন। আমি বলতে চাইছি তাদের পরিবার যথেষ্ট গরিব ছিল। অবশ্যই দুটো পয়সা বেশি রোজগারের জন্য সে রিস্ক নিয়ে একলা চলে গিয়েছিল। 3 বছর সেখানে হসপিটালে খুব লো ওয়েজ, খুব কম পয়সায় কাজ করতে হতো। সেই কাজটা কষ্ট করে করার পর সে 2011 সালে কেরালায় ফিরে আসে তার গ্রামে। সেখানে তার সঙ্গে টমি থমাস নামে একজনের বিয়ে হয়। তারপরে তারা দুজনেই চলে যায়, ফিরে ইয়েমেনে যায়। সেখানে তার একটি মেয়েও হয় এবং 2014 সালে যখন ইয়েমেনে হাউথি যারা, মানে ওদের যে নিজেদের মধ্যে ইন্টারনাল যে প্রবলেমস চলছিল, গৃহযুদ্ধ বলা যায়, সেখানে হাউথিরা ইয়েমেন দখল করে নিল এবং যে মানে ইয়েমেনের উপর পুরো দখল তাদের চলে আসার ফলে সমস্ত কিছু তাদের দ্বারা কন্ট্রোল হতে লাগলো। এবার ভারত সরকার খুব স্বাভাবিকভাবে এদের সঙ্গে কোনো মানে কূটনৈতিক সম্পর্ক ভারত সরকারের নেই কোনো দিনই এই দেশটির সঙ্গে, এবং ভারত সরকার সেই সময় নানান রকম রেস্ট্রিকশনস চাপিয়ে দিল, যে ফিরে আসতে বললো। ওখানে ইয়েমেনে ভারতীয়দের যাতায়াতের উপরও যেরকম তাদের ভিসার ব্যাপারে কড়াকড়ি শুরু হলো, এবং সেখানে যাতায়াত প্রায় মানে বন্ধ করেই দেওয়া হলো, যে কেউ আসতে পারবে না, যেতে পারবে না, এরকম অবস্থা। এই মেয়েটি ফিরে আসার কোনো অবস্থা ছিল না, কারণ তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, টাকা পয়সা রোজগারের তার প্রয়োজন ছিল, এবং ইতিমধ্যেই সে কিন্তু তার স্বামী এবং তার মেয়ে, একটি সন্তান, কন্যা সন্তান হয়েছিল, সে কিন্তু দেশে পাঠিয়ে দিয়েছিল। এরপর যা ঘটনা ঘটে তার সঙ্গে, সেটা একে একে আমি বলবো, খুবই দুঃখজনক, এবং সে যা করে ফেলে সেটা তার চেয়েও বেশি দুঃখজনক, এবং আগামী কাল যেটা হতে চলেছে হয়তো সেটা হয়তো আটকানো যাবে না, সেটা আরও বেশি দুঃখজনক। তার আগে বলে নেবো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে নমস্কার জানিয়ে আমার ভিডিও শুরু করছি। আজকের এই ভিডিও নিমিষা প্রিয়া নামের সেই কেরলের নার্সকে নিয়ে, যে ইয়েমেনে 2008 সালে কাজ করতে গিয়ে আর ফিরে আসতে পারেনি। একেবারেই এসেছিল 2011 সালে, আমি আগেই বলেছি, বিয়ে করবার জন্য। তারপর সে যে গেছে আর তার হাজব্যান্ডকে তারপরে মেয়ে শুদ্ধ সে যে দেশে ফিরিয়ে দিয়েছে, তার সেই বাচ্চা মেয়েটির সঙ্গে আজ অবধি তারা দেখা হয়নি, হয়তো আর হবেও না। কেন, সেটাই এবার একে একে বলবো। এই নিমিষা প্রিয়া তার হাজব্যান্ড ফিরে আসার পর সে তখন দেখলো যে এই হাসপাতালের চাকরি থেকে তার খুব সামান্য পয়সা ইনকাম হচ্ছিল, সেটা দিয়ে তার চলবে না। এই সামান্য পয়সার জন্য সে একলা এত দূরে পড়ে নেই। খুব স্বাভাবিকভাবেই সে তখন চেষ্টা করে চাকরি ছেড়ে দিয়ে একটা অন্য ব্যবসা করবার। কিন্তু ইয়েমেনে ব্যবসা করতে গেলে সেখানকার মানে ওখানকার ন্যাশনাল ইয়েমেনি একজন নাগরিকের সঙ্গে পার্টনারশিপে ব্যবসা করতে হয়। সে চেয়েছিল নিজের একটি ক্লিনিক খুলতে, সে যেহেতু নার্স ছিল, হয়তো ল্যাব বা এই ধরনের কিছু, এটা সঠিক জানা যায় না। সে ক্লিনিকটা খুলেছিল এই লোকটির সঙ্গে, যার নাম ছিল আব্দো মেহেদি, এরকম টাইপের, আব্দো মেহেদি এরকম কিছু একটা নাম, ইয়েমেনি নাগরিক। সেই লোকটির সঙ্গে ব্যবসা শুরু করার পর লোকটি তার পাসপোর্ট নিয়ে নেয়। এটা কিন্তু আমরা সৌদি আরবিয়াতেও অনেক শুনেছি, সেখানে লেবাররা কাজ করতে গেলে প্রথমেই তাদের পাসপোর্ট নিয়ে নেওয়া হয় অনেক সংস্থা থেকে, হয়তো সকলের নয়। পাসপোর্টটা নিয়ে নেওয়া হয় এবং তারপর তার যে আর্নিং হয় সেই আর্নিংও পুরোটা কিন্তু পকেটে চলে যায় এই পার্টনারের। তার ফলে এই মেয়েটির উপর অকথ্য অত্যাচার, সে যে কারণে চাকরি ছাড়লো তার পয়সা রোজগারের জন্য, সেটাই হচ্ছে না, অথচ সে কিন্তু তার পুরো আর্নিংটা লাগিয়ে দিয়েছিল এই ব্যবসার পিছনে। খুব স্বাভাবিকভাবেই সে বিহ্বল হয়ে পড়ে, কী করবে বুঝতে পারছিল না। তখন একজন হসপিটালে হয়তো তার সঙ্গে চাকরি করতো বা রিটায়ার্ড কেউ হবে, এক মহিলা, স্থানীয় মহিলা খুব সম্ভব, আমার তার নাম এখন মনে পড়ছে না, তো তিনি পরামর্শ দিয়েছিলেন যে
একটা ড্রাগ দিয়ে, ঘুমের ওষুধ খুব সম্ভব, ইনজেক্ট করে এই লোকটির কাছ থেকে পাসপোর্টটা আদায় করে নিতে, পাসপোর্টটা নিয়ে নিতে, সোজা কথায়। কারণ পাসপোর্ট সে কোথায় রাখে হয়তো মেয়েটির আইডিয়া ছিল, এবং সে সেটাই করতে গিয়ে ওষুধটা আমি জানি না কেন ওভারডোজ হয়ে গিয়েছিল এবং লোকটি মারা যায়। ইঞ্জেকশন দেওয়া হলো এই মেয়েটির হাত দিয়ে, নিমিষা প্রিয়া, এবং এই লোকটি মারা গেল। এরপর শোনা যায় যে মেয়েটি পালানোর চেষ্টা করছিল সৌদি আরবিয়া বর্ডারে, ইয়েমেন সৌদি আরবিয়ার বর্ডারে তাকে পুলিশ অ্যারেস্ট করে, এবং এই লোকটির, এই আব্দো মেহেদি, এই লোকটির বডি 4 টুকরো অবস্থায় জলের ট্যাঙ্ক থেকে পাওয়া গিয়েছিল, এটা পরে জানা গিয়েছে। খুব স্বাভাবিকভাবেই সেই সূত্রেই একে অ্যারেস্ট করা হয়, এবং সে ইয়েমেনের যে রাজধানী সানা নামের যে জায়গাটি, সেখানকার সেন্ট্রাল প্রিজনে একে রেখে দেওয়া হয় এবং ট্রায়াল চলতে থাকে। এবার ট্রায়ালে অবশ্য করেই দোষী সাব্যস্ত হয় এবং বিচারে ঠিক হয় যে তাকে মানে ডেথ সেন্টেন্স দেওয়া হয়। এরপর শুরু হয় আসল কাণ্ড, যেটা নিমিষা প্রিয়া ইন্টারন্যাশনাল অ্যাকশন কাউন্সিল, তার একজন সদস্য যার নাম স্যামুয়েল সামথিং, আমার সম্পূর্ণ মনে পড়ছে না, নামটা অনেকটাই বড়, তো সেই ভদ্রলোক স্যামুয়েল, আমার আচ্ছা যাই হোক, স্যামুয়েল জেরাম ভাস্কারেন, তো সেই মানুষটি চেষ্টা করতে শুরু করেন নিমিষা প্রিয়াকে কোনোভাবে যদি ক্ষমা পাইয়ে দেওয়া যায়, মানে তার এই যে ফাঁসির সাজা যাতে রদ হয় ইয়েমেনে। কিন্তু সেখানকার আইন কানুন খুব কড়া, এবং এই হাউথিরা যেহেতু ইয়েমেন অধিকারে রেখেছে, তাদের আইন কানুন আরও কড়া। সেটাকে মোটামুটি ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে যা করা যেত সেটা করা হয়েছে। এই আজকে যে যে 14ই জুলাই যে কথা ছিল সুপ্রিম কোর্টে, এটার একটা আলোচনা হবে, এবং সেখানে আলোচনা করে যে ব্যাপারটাকে রদ করার জন্য, ফাঁসির সাজাটা রদ করার জন্য একটা চেষ্টা দেওয়া হয়েছে, কিন্তু আর কিছু করার নেই, সেটাও জানানো হয়েছে যে ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে এর বেশি কিছু করা সম্ভব নয় অফিসিয়াল লেভেলে, কারণ অফিসিয়াল লেভেলে সেইভাবে কোনো কূটনৈতিক আদান প্রদান কোনো দিনই নেই, ইয়েমেনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কূটনৈতিক সম্পর্ক। এক্ষেত্রে যেটা এই নিমিষা প্রিয়া ইন্টারন্যাশনাল অ্যাকশন কাউন্সিলের পক্ষ থেকে এই ভাস্করন ভদ্রলোক করেছেন, সেটা হচ্ছে কেসটা চালানোর জন্য প্রচুর অর্থ লেগেছে, লয়ার দিতে হয়েছে নিমিষার পক্ষ থেকে, সেখানে $40,000 টোটাল লেগেছে, যার মধ্যে $20,000 আগেই দেওয়া হয়েছিল, এবং সেই টাকার কীভাবে কী খরচ হয়েছে জেনে নেওয়ার পরে আরও বাকি টাকাও দিয়ে দেওয়া হয়েছে সেই লয়ারকে। এরপর যেটা হয়েছে যে ওই দেশে একটা নিয়ম আছে যে যদি একমাত্র নিমিষা প্রিয়াকে বাঁচানো যেতে পারে, এই লয়ারই জানিয়েছেন একমাত্র বাঁচানো যেতে পারে যদি এই যে আব্দো হামিদের বাড়ি, যাকে হত্যাটা করা হয়েছে তার বাড়ির লোক যদি মাফ করে দেয়, নিমিষা প্রিয়াকে যদি মাফ করে দেয়, তাহলে ফাঁসির সাজা রদ হতে পারে বলে জানানো হয়েছিল। কিন্তু তাদের সঙ্গে যোগাযোগও ছিল, নিমিষার যে বাড়ির লোক কেরালা থেকেই তারা যোগাযোগও রেখেছিল, এবং নিমিষার মা বাই দ্যাট টাইম, ঘটনাটা 2017 সালে ঘটেছে এই যে হত্যার কাণ্ডটা, আর নিমিষার মা কিন্তু তারপর 2020-21 সাল নাগাদ অনেক কষ্ট করে ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে প্রচুর রিকোয়েস্ট করে, যে ভিসার যে প্রবলেমসগুলো তখন ছিল, যে কারোরই যাতায়াত বন্ধ ছিল, কোনো মানুষ ইয়েমেনে ভারত থেকে যেতে পারবে না বা সেখান থেকে আসতে পারবে না, এরকম একটা নিয়ম করে দেওয়া হয়েছিল, কারণ জায়গাটা সেফ ছিল না, ভারতীয় কেন কারোর জন্যই না, কোনো ফরেন ন্যাশনালের জন্য নয়। তো সেটাকে অনেক ভারত সরকারকে রিকোয়েস্ট করার পর তার মাকে যেতে দেওয়া হয়, এবং তিনি 2-3 বার মাত্র জেলে গিয়ে মেয়ের সঙ্গে দেখা করার সুযোগ পান। এই নিমিষা প্রিয়া মাত্র এই 2-3 বারই নিজের বাড়ির একজনকে দেখতে পেয়েছে, অল্প কিছুক্ষণ সময়ের জন্য, এই এতগুলো বছরের মধ্যে। 2011 সালে তার হাজব্যান্ড চলে এলো, আর এটা 2025 সাল, 14 বছরের মধ্যে। আর ইতিমধ্যে 14 বছর সে কিন্তু জেলেও থেকেছে। 14 বছর একটা মানুষ জেলে থাকার পর আবার তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া, এটা একমাত্র আমাদের দেশেও হয়নি তা নয়, ধনঞ্জয় চ্যাটার্জি যে হেতাল পারেকের যে কেসটা, সেখানেও হয়েছিল একই জিনিস, অতএব হয়নি সেটা বলা যাবে না, আমাদের দেশেই হয়েছিল। তবে এটা আমার মনে হয় যে উচিত নয়, আমার কেন অনেকেরই মনে হয়, যার জন্য এই ভাস্করন ভদ্রলোক কিন্তু লড়ে গেছেন সমানে। উনি কিন্তু টাকা তোলার ব্যবস্থাও করেছেন, ফান্ড রেজ করেছেন, যার থেকে এই লয়ারের ফিজটা দেওয়া হয়েছে, সম্পূর্ণই দেওয়া হয়েছে। শুধু তাই নয়, উনি এই যে ব্লাড মানি যেটাকে বলা হয়, যে বাড়ির লোকের সঙ্গে একটা বোধহয় 10 লাখ, $1 মিলিয়ন এরকম শোনা গেছে, 10 লাখ টাকা, বা আমি জানি না অ্যাকচুয়াল কতটা টাকা, এত টাকা নিয়ে আমরা তো আলোচনাও করি না, কারবারও করি না, যাই হোক 10 লাখ টাকা হোক আর $1 মিলিয়ন যাই হোক, সেটা দেওয়ার কথা খুব সম্ভব হয়েছিল।
কিন্তু তারা এখন চুপচাপ। তারা কি সেটা অ্যাকসেপ্ট করেনি? খুব সম্ভব করেনি, বোঝা যাচ্ছে না। তারা কি আরও বেশি টাকা দাবি করছে, বা টাকা নেবেই না, তারা চাইছে শুধু ফাঁসিই হোক? কিন্তু একটা মানুষ 14 বছর জেলে থাকার পর একই দোষে তার ফাঁসি হবে কেন? এটা খুব আশ্চর্য। সে তো 14টা বছর জেলের মধ্যে ইতিমধ্যেই কাটিয়ে দিয়েছে, তারপরে আবার তার কেন ফাঁসি হবে? বিশেষ করে যে মানুষটা শুধু নিজের ফ্যামিলির গ্রাসাচ্ছাদনের জন্য আপ্রাণ চেষ্টা করেছে। একলা আমরা কি ভাবতে পারি? একটা একা মহিলা যার এখন বয়স 38, সে কতটা কম বয়স থেকে আমরা জানি। কেরালার মেয়েরা খুব কম বয়সেই কিন্তু এরকম চাকরি নিয়ে প্রচণ্ড কষ্ট করে, যুদ্ধ করে বলা যায়, তারা এইরকম সব দেশে চলে যান যে দেশে তাদের প্রাণ সংশয়ও হতে পারে। কিন্তু সেখানে গিয়েও আপ্রাণ মানে দাঁতে দাঁত চিপে লড়াই করে এই মেয়েটি শুধু রোজগারের জন্য টাকা রোজগার করে তার ফ্যামিলির একটু সুখ স্বাচ্ছন্দ্য এনে দেবে। একা 2011 সাল থেকে সে লড়াই করে গেছে, এবং 2017 সালে সে এই যে জেলে গেছে না, এখনও 14 বছর হয়নি, ভুলটা আমারই হয়েছিল। যাই হোক, তাকে যদি 14 বছর করে দেওয়াও হতো তাহলেও হতো। আর ফাঁসির সাজা রদ করার জন্য প্রচুর চেষ্টা করা হয়েছে। এই ভাস্করন ভদ্রলোকও যেরকম করেছেন, তার বাড়ির লোকও আপ্রাণ কথা বলে যে এই যে আব্দ হামিদ যাকে হত্যাটা করা হয়েছে, মানে অনিচ্ছা সত্ত্বেও, হত্যা যে ইচ্ছা করে করা হয়েছে তা নয়, তাকে অজ্ঞান করে তার কাছ থেকে পাসপোর্টটা নিয়ে নেওয়া হবে এরকমই ভাবা হয়েছিল। কিন্তু ওষুধের ওভারডোজ হয়ে যাওয়ার ফলে হয়তো বেশি উত্তেজনাবশত, না আমি কোনো ডিফেন্ড করছি না, আমি বলছি না যে সে খুব ভালো কাজ করেছে। বিশেষ করে শোনা গেছে 4 টুকরো করে বডিটা কেটে জলের ট্যাঙ্কে ফেলে দেওয়া। আমি জানি না যে এটা কিভাবে মানে করতে পেরেছিল, হয়তো ভয়ে, লোকের কাছ থেকে লুকানোর জন্য। যাই হোক, যে কারণেই হোক, কাজটা তার সমর্থন করা যায় না। কিন্তু সে তার বাড়ির লোকের সাথে তার এতদিন দেখাও হয়নি। অতএব তার ফাঁসির সাজাটা রদ করে যদি মানে লাইফ সেন্টেন্স করে দেওয়া হতো তাহলে বোধহয় বেটার হতো। তবে হ্যাঁ, আমরা কেউ বলার নই এই বিষয়ে। যে হত্যা যার হয়েছে তার বাড়ির লোকই ফাইনাল কথা বলবে। তবে এটা শোনা গিয়েছিল নিমিষা প্রিয়ার বাড়ির লোক এবং যে লয়ার এবং যারা কথাবার্তা চালাচ্ছেন এই ভাস্করন ভদ্রলোক, এদের সবার থেকে, যে বাড়ির লোক হয়তো রাজি হয়ে গেছিল যে টাকা নিয়ে, ব্লাড মানি নিয়ে, যেটাকে দিয়া বলা হয়, হ্যাঁ দিয়া দিয়া ওদের ভাষায় বলা হয়, বা ব্লাড মানি ইংলিশে, সেটা নিয়ে তারা ব্যাপারটা মানে কেসটা মিটিয়ে ফেলতে রাজি হয়ে গিয়েছিল। হয়তো নিমিষা প্রিয়া মুক্তি পেয়ে যেত এবং দেশে ফিরতেও পারত। কিন্তু সেটা এই মুহূর্তে যে বিষ বা জলে বলেই মনে হচ্ছে। কারণ আগামী 16 তারিখে, 16ই জুলাই এর কিন্তু ফাঁসির সাজা ঘোষণা হয়ে গিয়েছে। তো ইন্ডিয়ান গভর্নমেন্ট তো আর হাত তুলে দিয়েছে, কারণ তাদের আর কিছুই সত্যি করে করার নেই। যা চেষ্টা করার ছিল সব রকম করা হয়েছে, এবার শুধু ঈশ্বর ভরসা। ইরান গভর্নমেন্টের কথা একটু বলাটা প্রয়োজন, কারণ ইরানকে যখন ভারত খুব হেল্প করেছিল, ইরান যখন খুব খারাপ অবস্থায় পড়েছিল, এটা আমি মানে এই যে ইসরায়েল ইরান যুদ্ধ এবং আমি টার্কির কথা বলছি, যে টার্কি যখন ইয়েতে পড়েছিল, খুব অসুবিধায় পড়েছিল, তখন কিন্তু ভারত হেল্প করেছিল। এবং তারপরে আমরা দেখেছি যে টার্কি কী ধরনের দুর্ব্যবহার করেছে। এবং এই ইরান গভর্নমেন্টও কিন্তু একদম বিনা দোষে ইন্ডিয়ার সঙ্গে খারাপ ব্যবহারই করেছে বলা যাবে। কারণ পাকিস্তান যখন ইন্ডিয়ার সাথে জোর করে যুদ্ধে মানে আমাদের উপর অত্যাচার করে পহেলগামে যে দুর্ঘটনা, নাশকতামূলক যে ঘটনা ঘটিয়ে যা করছিল, তখন ইরান কিন্তু গিয়ে টার্কির পিছনে দাঁড়িয়েছিল। মানে এই দেশগুলি কিন্তু ধর্মের কারণে এরা এগুলো করে থাকে, এটা অস্বীকার করার নয়। এবং নিমিষা প্রিয়া একজন হিন্দু, এটাও অস্বীকার করার নয়। এই জন্যেই কি তার সঙ্গে এটা করা হচ্ছে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ ভাবতে বাধ্য হচ্ছি, এই যদি একজন অন্য ধর্মের হতেন, আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি, হিন্দু ধর্মের না হয়ে, তাহলে হয়তো উদ্যোগটা অনেক বেশি হতো সব পক্ষের থেকেই। কিন্তু আমি জানি না, আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট অবশ্য তাদের আপ্রাণ চেষ্টা করেছেন শেষ মুহূর্ত পর্যন্ত, কিন্তু কেন, কোন পর্যায়ে গিয়ে ব্যাপারটা আটকে গেল? এই মেয়েটিকে কি হিন্দু বলেই ওই দেশে এইভাবে সাজা দেওয়া হচ্ছে? এবং ইরান পুরো সাপোর্টে আছে, এটা কিন্তু জানা গেছে, ইয়েমেনের সাপোর্টে আছে ইরান। কারণ এই দেশগুলি এখন একসঙ্গে, কারণ ইসরায়েলের বিরুদ্ধে ইরানকে টিকে থাকতে হবে। শুধু ইসরায়েল তো নয়, আমেরিকার বিরুদ্ধেও। তো তার ফলে এরা কিন্তু একজোট। এবং সেই কারণেই কি এই নিমিষা প্রিয়ার সঙ্গে যে ইরানকে সাপোর্টে পাওয়ায় এই দেশটি, যে ইয়েমেন, তার যে হাউথি যারা ক্ষমতায় রয়েছে, তারা ইচ্ছা করে এই মেয়েটির সঙ্গে এই জিনিসটা করছে যে না, ব্লাড মানি নেবে না ফ্যামিলি, একে ফাঁসির দড়িতেই ঝোলাতে হবে। এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আপনারা বলবেন তো এই প্রশ্নের উত্তর আপনাদের জানা আছে কিনা, কি মনে হয়? কারণ মেয়েটি যথেষ্ট সাজা ভোগ করেছে, সে তার পরিজনদের দেখতে পায় না, এতদিন হয়ে গেছে। এবং ফাঁসি না দিয়ে তাকে অন্যভাবেও সাজা দেওয়া যায়, তাকে লাইফ সেন্টেন্স করা যায়, কারণ জিনিসটা অনিচ্ছা সত্ত্বেও হয়েছে। তবে হ্যাঁ, তারপরে যে এটা যদি সত্যি হয় যে এই 4 টুকরো করার ব্যাপারটা, সেটা কিন্তু আমি কোনোভাবেই সাপোর্ট করতে পারি না। কারণ এটা কোন ধরনের স্ট্রং নার্ভ থাকলে করা যায় সেটা বলা মানে সত্যিই মুশকিল। মানে এটাকে কোনোভাবে সাপোর্ট করা যায় না। যে আমাদের দেশে যদি ঘটনাটা হতো তাহলে আমরা কখনোই এটা সাপোর্ট করতে পারতাম না, পারি না, আমি তো পারবো না। সেক্ষেত্রে শাস্তি অবশ্যই প্রাপ্য, কিন্তু
ফাঁসির সাজা রদ করার জন্য যেহেতু সব পক্ষ থেকেই উদ্যোগ নেওয়া হয়েছিল, আমি সেজন্যই কথাটা বলছি যে যদি ফাঁসিটা রদ করা যেত, যেহেতু সে নিজের সন্তানকে সেই একবারই সে জন্ম দেওয়ার পর একবারই দেখেছে, তারপরে সে আর দেখেও নি, তো সে তো অন্তত সন্তানের সাথে দেখা করা এগুলোর ব্যবস্থা তো অন্তত করা যেত এবং ফাঁসি না দিয়ে অন্য কিছু ভাবা যেতে পারতো, যেহেতু ফ্যামিলি রাজি হয়েছিল বলে শোনা যাচ্ছে, ব্লাড মানি সিস্টেম যেহেতু সে দেশে আছে সেই জন্য বলা। আদারওয়াইজ যদি এটা হয়, নিয়ম থাকে যে না এত নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে, ইচ্ছা হোক বা অনিচ্ছা সত্ত্বে হোক, মানছি অনিচ্ছা সত্ত্বে সে প্রথমে মেরে ফেলেছিল, কিন্তু তারপরে এই যে বডিটাকে এইটা করা, সেটা সত্যি মানা যায় না, সেটা আমি সাপোর্ট কোনোদিনই করতে পারবো না। কিন্তু যেহেতু উদ্যোগ নেওয়া হয়েছে সব পক্ষ থেকে এবং তখন এটা মনে হওয়া স্বাভাবিক যে তাহলে কেন শেষ মুহূর্তে এসে সেই ব্যাপারটা আটকে গেল, মেয়েটি হিন্দু বলে কি এটা হচ্ছে? কারণ দিকে দিকে পৃথিবীর নানা প্রান্তে হিন্দুদের উপর যে ধরনের অত্যাচার হচ্ছে এবং আমাদের নিজেদের দেশে হিন্দুরা যেভাবে অত্যাচারিত অন্য ধর্মের লোকের হাতে, আমি ধর্মের নাম নিতে চাই না, সেখানে আপনারাই বিচার করে বলুন কথাটা কি মনে আসা স্বাভাবিক নয়? তো তাহলে এই যে ইরানের ভূমিকা, এটাও কিন্তু খুব আশ্চর্য যে ইরান কিন্তু ইয়েমেনকে সাপোর্ট করছে। আমার মনে হচ্ছে যেহেতু একজন ইন্ডিয়ান নাগরিক এবং হিন্দু, সেই জন্য যাতে একে মৃত্যুবরণ করতেই হয় এটার জন্যই করছে, আমার এটা মনে হয়েছে। এটা আপনারা বলবেন যে আপনাদের কি মনে হয়, অবশ্য করে কমেন্ট বক্সে আমার সঙ্গে মতামত শেয়ার করুন। আমি নিজে একটু একটা বিষয়ে যে বললাম আমার কনফিউশন আছে, যেহেতু এই বডিটা যেহেতু যেটা ফাইনাল যা করা হয়েছিল জলের ট্যাঙ্কে ওইভাবে ফেলা, না আমি সেটা কোনোভাবেই মানতে পারিনি। সেটা যদি সত্যি হয়ে থাকে কোনোভাবেই সাপোর্ট করা যায় না। তাহলে আমি বলবো যা মানে শাস্তি দেওয়া হয়েছে ঠিকই হয়েছে, সে ব্যাপারে আমি নিশ্চিত। কিন্তু যদি বাড়ির লোক টাকা নিয়ে ব্যাপারটা মিটিয়ে ফেলতে একবার রাজি হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা হওয়া উচিত ছিল। তাহলে সেটা কেন হলো না? তাহলে এটা কি কোনোভাবে ইরানের হস্তক্ষেপে বা এই হাউতিদের ইরান ম্যানেজ করে ইন্ডিয়ান বলে হিন্দু মেয়েকে নিধন করতে হবে, সেই কারণে এটা করা হয়েছে? প্রশ্নটা আমার এইখানে। আপনারা কিন্তু আমাকে ভুল না বুঝে প্রশ্নটা বুঝবেন এবং অতি অবশ্যই কমেন্ট বক্সে আমার সঙ্গে আপনাদের মতামত শেয়ার করবেন, এইটা আশা রেখে এই ভিডিও এখানেই শেষ করব। আমি জানি না 16 তারিখ হয়তো মেয়েটি আর আমাদের মধ্যে থাকবে না, তো তার ফ্যামিলির জন্য ব্যাপারটা খুবই ক্ষতিকারক সব দিক থেকেই এবং অবশ্যই মেয়েটির জন্য। তবে হ্যাঁ, ওই যে বলেছি, সে যদি সত্যিই জঘন্য কাজটি করে থাকে তবে সাজাটি তার ঠিকই হয়েছিল, কিন্তু যদি সাজা মকুব মানে করা যেতে পারতো এবং রাজিও হয়েছিল বাড়ির লোক, তাহলে সেটা হলো না কেন? এটা একটা বড় রহস্য এবং অবশ্য করেই বড় প্রশ্ন। এই প্রশ্নটা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিও বেশি করে শেয়ার করবেন। আপনাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার করুন, কারণ যা ঘটছে চারিদিকে সব কিছু জানা সকলের প্রয়োজন। তাহলে আপনাদের চোখটা খোলা থাকবে, মনের দরজা খোলা থাকবে এবং আপনারা সহজভাবে এবং সাহসিকতার সঙ্গে আপনাদের মতামত কিন্তু ব্যক্ত করতে পারবেন। কমেন্ট বক্সে আপনাদের মতামত আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, এই আশা রেখে এই ভিডিও এখানে শেষ করছি। নমস্কার।